আজকে দেখে নাও সেকেন্ড সামেটিভ পরীক্ষার সম্পূর্ণ সলভ করব। আজকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা ক্লাস 9-এর যে অঙ্ক প্রশ্ন হয়েছে সেটা সম্পূর্ণ সলভ করছি। যেগুলো আগের ভিডিও দেওয়া আছে সেগুলো আমি পুনরায় কোষে দেখাচ্ছি না। আজকে আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার সম্পূর্ণ ব্যাখ্যা করছি। যেগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো নতুন করে ব্যাখ্যা করছি না। খুব সোজা প্রশ্ন পড়েছে, ম্যাথের প্রশ্ন ক্লাস 9-এর। খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কিরম উত্তর করেছো বা কোনগুলো ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে সেগুলো সব মিলিয়ে নাও। দেখো, একটা অঙ্ক বলা আছে, একটি রেডিও বিক্রি করে 300 টাকা ক্ষতি হলো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক কি? মনে রাখবে, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক বলতে এখানে যেটা বলতে চাইছে সরল সম্পর্ক। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক। কারণ এখানে যে অঙ্কটা দেওয়া আছে কোনো পার্সেন্ট বা কোনো কিছু দেয়া নেই, মানে ক্ষতি দেয়া আছে কিন্তু বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত এরকম কিছু উল্লেখ করা নেই। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর শুধু লিখব যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক আছে। 1 নম্বর উত্তরটা আমরা চলে আসবো, সেটা সরল সম্পর্ক। তারপরে দেখো, একটি ত্রিভুজের কটি মধ্যমা থাকে? একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে। তারপরে দেখো 3-এরটা সি এরটা দেখে নাও, একটি অর্ধবৃত্তের পরিসীমার সূত্র লিখতে বলছে। দেখে নাও, এটা হলো, তাহলে পরিসীমার সূত্র, তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হলো পাই আর প্লাস 2r। তাহলে এটাই হলো পরিসীমার সূত্র, পাই আর প্লাস 2r। যদি আর কমন নাও, আর যদি কমন না হয় তাহলে পাই প্লাস 2। তাহলে এটাই হলো পরিসীমার সূত্র, মনে রাখবে। এখানে আর হলো ওই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। আরটা কি হলো? আরটা হলো অর্ধবৃত্তের ব্যাসার্ধ। দেখে নাও, শূন্যস্থান পূরণ করতে বলছে। শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বার করতে হবে, সেটা কি বাই কি? তাহলে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা আর নিচে যেটা হবে, যেটা দেয়া আছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে তোমরা লিখবে উক্ত শ্রেণীর পরিসংখ্যা, এটা লিখলে অ্যান্সার হয়ে যেত। তারপর দেখো 2-এর দাগের এরটা চলে আসছে। একটা ত্রিভুজের কোণ দেওয়া আছে, পি আর এর মান দেওয়া আছে, কিউ এস এর মানটা চাইছে। দেখে নাও, পি কিউ আর এটা 90 ডিগ্রি দেওয়া আছে। পি আর এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। পি আর এর মধ্যবিন্দু এস, এটার মধ্যবিন্দু এস আমাকে বলছে এই যে কিউএস এই মানটা কত হবে, কিউএস এর মানটা চাইছে, সেটা আমরা বলবো। আমরা জানি এই অঙ্কটার ক্ষেত্রে একটু জেনে নাও, দেখে নাও। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক
বিন্দু থেকে অতিভুজের ওপর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখার দৈর্ঘ্য হবে অতিভুজের অর্ধেক, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হবে এই অতিভুজের অর্ধেক। তাহলে এই কনসেপ্টটা প্রথম মাথায় রাখতে হবে। তাহলে কিউএস সমান আমরা বলবো হাফ ইন্টু পিআর। তাহলে এটা লিখবো, তাহলে কিউএস সমান হাফ ইন্টু পিআর, পিআর এর মান 10, তাহলে কিউএস এর মান হয়ে যাবে 5 সেন্টিমিটার। তাহলে এটাই অ্যান্সার চলে এলো, খুব সোজা জিনিস। তারপরে দেখে নাও বিয়েরটা ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত বলা আছে, লাভের হার কত হয় বার করতে বলেছে। তাহলে ক্রয়মূল্য এটা আমরা 9x বলবো, বিক্রয় মূল্য আমরা 10x বলবো। তাহলে এবার লাভের হার, তাহলে লাভের হার আমরা বলবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। দেখে নাও, তাহলে x বাই 9x ইন্টু 100%, এটা কেটে গেল। তাহলে 100/9%, তাহলে এটা আমরা লিখব 11/9%। তাহলে এটা অ্যান্সার চলে আসবে। তাহলে 11/9% অ্যান্সার চলে এলো। তারপরে দেখো তাহলে বি এর অঙ্কটা উত্তর চলে এলো। সি এর অঙ্কটা একটা শ্রেণী দেওয়া আছে, এই শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা কত হবে সেটা বার করতে বলছে। দেখে নাও শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা সমান শেষ শ্রেণীর পরিসংখ্যা কত, শেষ শ্রেণীর পরিসংখ্যা হলো 8 আর টোটাল পরিসংখ্যাটা 20। তাহলে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত বলবো, 8/20। তাহলে যে শ্রেণীটা বলবে তার পরিসংখ্যা লিখব বাই টোটাল পরিসংখ্যা লিখব। তাহলে টোটাল দেখো 20 হচ্ছে, তাহলে আমরা লিখব 8/20। 8/20 মানে 4/10, 4/10 মানে 0.4, অ্যান্সার হয়ে গেল। তাহলে সি এরটা হয়ে গেল। ডি এরটা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা পরস্পর সমান, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখে নাও ডি এরটা, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমি এক্স ধরছি, বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরা হলো। সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা বলবো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা আমরা বলবো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বর্গ একক বলবো, বর্গ একক। এই দুটো সমান বলছে, তাহলে √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান √3/2 ইন্টু এক্স, এটা প্রশ্নানুসারে। তাহলে এখানে দেখো √3 কেটে গেল, এটা 2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স কেটে গেলে এক্স সমান 2। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা বলবো 2 একক। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে 2 একক।
সামুদ্রিক একটি আয়তক্ষেত্র একটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাদের ক্ষেত্রফল বলা আছে পি আর টি। পি মানে এটা হলো সামুদ্রিক ক্ষেত্রফল, আর মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, টি মানে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে পি আর টির মধ্যে সম্পর্ক কি হবে? এটা আমরা আগের ক্লাসে অর্থাৎ ক্লাস 9-এর আগের ক্লাসে দেখো একটা ভিডিও ছেড়েছিলাম শর্ট প্রশ্ন 1 আর 2 নিয়ে শর্ট প্রশ্ন, যেখানে লেখা আছে যেখানে দেখো শুধু শর্ট প্রশ্নগুলো ছাড়া হয়েছে এমসিকিউ আর এসিকিউ, সেখানে দেখো এই উত্তরটা পুরো সলভ করা আছে। অবশ্যই তোমরা দেখে নেবে, ব্যাখ্যা করা আছে। উত্তর যেটা হবে সেটা পি সমান আর হবে, পি সমান 2t হবে। তাহলে পি সমান আর সমান 2t, অর্থাৎ এই অ্যান্সারটা ভালো করে দিতে হবে। বোঝা গেল? তাহলে এটাই উত্তর চেয়েছে, দেখো পরীক্ষা পুরো কমন পেয়ে গেছিলে। এক ব্যক্তি 30টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলো, শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখে নাও। এফের অঙ্কটা দেখে নাও। তাহলে 30টি লেবুর ক্রয় মূল্য 30টি লেবুর ক্রয় মূল্য 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য 30/10, শূন্য কেটে গেল, তাহলে আমরা বলবো 3 টাকা। 3 টাকা। এবার দেখো প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে, তাহলে 12টি, প্রতি ডজন মানে 12টি লেবুর বিক্রয় মূল্য, 12টি লেবুর বিক্রয় মূল্য এটা বলা আছে 42 টাকা। 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 42/12 টাকা। এটা কাটাকুটি করলে 6 দিয়ে 6 এটা 7, তাহলে 7/2। 7/2 মানে 7/2 টাকা। 7/2 টাকা মানে দেখো 3 টাকা 50 পয়সা। তাহলে আমার ক্রয় মূল্য 3 টাকা আর 3.5 টাকা হলো বিক্রয় মূল্য, তাই লাভ হয়েছে। অতএব আমরা বলবো লাভের হার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে লাভের হার পেয়ে গেলুম। এটাকে দেখো লসাগু করলে যেটা আসবে এটা 2, এটা 7 - 6, এটা 3 হয়ে গেল, এটা হয়ে গেল। দেখো এটা তাহলে কী হবে? আমরা বলবো 1/2 × 3 × 100%। এটা কাটাকুটি করলে আমরা 50 বলবো। তাহলে 50/3% মানে আমরা বলবো 16.2/3%। তাহলে খুব ছোট্ট অঙ্ক, দেখো হয়ে গেল। তারপরে দেখো তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে? এটা লাভ হবে 16.2/3। তাহলে 16.2/3 এটা তার লাভের হার হবে। অথবা প্রশ্ন দেখো, তাহলে টাকায় 12টি জিনিস বিক্রি করে তার 4% ক্ষতি হলো, টাকায় কয়টি জিনিস বিক্রয় করে 44% লাভ হলো? দেখে নাও, আমরা যে লাভ ক্ষতি অধ্যায় করেছি তার 11 অধ্যায়ের অঙ্কটা, তবু দেখে নাও উত্তরটা কিভাবে হচ্ছে। 96 টাকা বিক্রয় মূল্য হলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে
1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। 100/96 টাকা। এটা যদি কাটাকাটি করে এটা 25, এটা 24, তাহলে আমরা বলবো 25/24 টাকা। তাহলে 25/24 টাকা হলো। তাহলে 12টো জিনিসের, তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য, 25/24 টাকা। এরপর দেখো 44% লাভে, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য, 44% লাভে 12টি জিনিসের বিক্রয় মূল্য, সেটা আমরা কত বলবো? তাহলে 25/24, 44% লাভে 12টি জিনিসের বিক্রয় মূল্য, তাহলে কত হবে? তাহলে 144/100 বলবো টাকা। এটা কাটাকাটি করলে আমরা 4 বলবো। এটা দেখো কাটাকাটি করলে যেটা হবে, এটা কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে এটা কাটলে 4 হচ্ছে। তাহলে এটা কাটলে আমরা বলবো 36 পাবো। এটা কাটলে 36, তাহলে 12 দিয়ে কাটলে 3, 12 দিয়ে কাটলে 2, তাহলে 3/2 টাকা। তাহলে 12টি জিনিসের যে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম সেটা হলো 3/2 টাকা। তাহলে তাহলে দেখে নাও 44% লাভে 12টি জিনিসের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 3/2 টাকা। তাহলে 3/2 টাকা, 3/2 টাকা বিক্রয় মূল্য হয়, 3/2 টাকা বিক্রয় মূল্য হয়, সেটা কত? 12টি জিনিসের 3/2 টাকা বিক্রয় মূল্য হয় 12টি জিনিসের। 1 টাকা বিক্রয় মূল্য হয় 12/3/2টা। এবার দেখো কটা, তাহলে ওটা হলো, তাহলে 12 × 2/3, এটা কাটাকুটি করলে কত হবে? তাহলে 8টি, তাহলে 8টি জিনিসের বিক্রয় মূল্য হবে। তাহলে টাকায় 8টি জিনিস, টাকায় 8টি জিনিস বিক্রি করলে, টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। দেখে নাও 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে দেখো তাহলে ক্রয় মূল্য হয় 25/24 টাকা। তাহলে আমরা বলতে পারি 12টি জিনিসের ক্রয় মূল্য হলো 25/24 টাকা। তাহলে এবার দেখো 44% লাভ হচ্ছে, তাহলে 44% লাভ মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য হবে যেটা বেরিয়েছে সেটা ইন্টু 144/100। এটা দেখো কাটাকাটি করলে যেটা আছে 3/2। তাহলে 3/2 টাকা বিক্রয় মূল্য হয় 12টি জিনিসের। একটা জিনিস 3/2 টাকা বিক্রয় মূল্য হয় 12টি জিনিসের, তাহলে একটা জিনিসের করলে 8 টাকা পেয়ে গেলাম। তাহলে টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার 44% বা 44% লাভ হবে। খুব সোজা অঙ্ক।
কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। দেখে নাও কোন উপপাদ্যটা। এটা আমরা তোমরা দেখে নেবে। এটা 21-এর উপপাদ্য। এটা 21-এর উপপাদ্য। আর তোমার টেক্সট বইয়ে দেখবে পেজ নাম্বার 126 থেকে শুরু, 127-এর শেষ। তাহলে 126 থেকে 127-এর মধ্যে উপপাদ্যটা আছে, উপপাদ্য নাম্বার 21। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, মানে উপপাদ্য ছিল, আগেও বলা হয়েছে, বিভিন্ন পেজে ছিল। আরেকটা উপপাদ্য দেখো, বি অথবা একটা প্রশ্ন আছে, সেটা হলো যে সকল সামান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। দেখে নাও এইটা তোমরা পাবে, যে সকল সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। এটা উপপাদ্য 23-এ হবে। এটা উপপাদ্য নাম্বারটা হলো 23, উপপাদ্য নাম্বার 23। এটা তোমরা পেজ নাম্বার পাবে 178। তাহলে এটা হলো পেজ নাম্বার, আমরা বলবো 178। তাহলে 178-এ উপপাদ্য নাম্বার 23, এটা হলো বিয়েরটা। তারপরে এই দুটো সম্পাদ্য নিশ্চয়ই করতে পেরেছো, খুব সোজা সম্পাদ্য পড়েছে। এগুলো আর করে দেখাচ্ছি না, এগুলো অনেক সময় লাগবে সেইগুলো, সেই জন্য আমরা এই জিনিস দুটো আমি স্কিপ করে যাচ্ছি। একটা দেখো ত্রিভুজ অঙ্কন পড়েছে, ত্রিভুজ অঙ্কন থেকে সামান্তরিক আঁকতে বলেছে, তার কোণ হলো 60 ডিগ্রি। আর একটা বলা আছে দেখো এখান থেকে একটা ত্রিভুজ আঁকতে বলেছে যার ক্ষেত্রফল সমান হবে। এই দুটো পুরো জানা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট ছিল, দেখো পরীক্ষায় পড়ে গেছে, দুটোই পড়ে গেছে। এরপর থেকে আসছি ওই 6-এর দাগের, দেখে নাও 6-এর দাগের এরটা দেখে নাও। 6-এর দাগের এরটা, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলা আছে 13 এবং 20 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য বলা আছে 21 সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষেত্রফল উচ্চতা নির্ণয় করতে বলেছে। দেখে নাও। এটা বলা আছে 13 সেন্টিমিটার, এটা বলা আছে 21 সেন্টিমিটার, আর এটা বলা আছে 20 সেন্টিমিটার। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটার নাম আমি ই দিয়ে দিলাম। তাহলে প্রথমে আমরা যে সামান্তরিকের এই যে এটা হলো কর্ণ, ঠিক আছে। তাহলে তিনটে যে বাহু দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে, আর সামান্তরিকের দুটো বাহু সন্নিহিত বাহু দেওয়া আছে। তাহলে অর্ধ পরিসীমা, প্রথমে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা বার করে নিই। সেটাকে আমরা কি বলবো, সেটা 13 + 21 + 20/2 সেন্টিমিটার। তাহলে এর সমান তাহলে কত হবে, এটা যোগ করো, 54/2 করব, তাহলে আমরা এসের মান পেয়ে যাব 27 সেন্টিমিটার। এসের মান পেয়ে গেলাম 27 সেন্টিমিটার। তাহলে এবিসি, এই যে এবিসি এর ক্ষেত্রফল, আমরা কত বলবো, সেটা আমরা একটা সূত্র জানি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এসের মান এখানে বলা আছে বা বার করলাম 27। তাহলে 27 - 13, 27 - 21, 27 - 20। তাহলে এটা রুটের মধ্যে এটা 27 হবে। 27 - 13, এটা আমরা বলবো 14। 27 - 21, 27 - 21 আমরা 6 বলবো। 27 - 20,
এটাকে আমরা 7 বলবো। দেখে নাও তাহলে এটাকে ভাঙছি, 27, 27কে ভাঙছি, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, 14কে ভাঙছি 2 ইন্টু 7, এটাকে ভাঙছি, দেখে নাও 3 ইন্টু 2 আর 7 দেখো রইল। তাহলে দেখো কটা, দেখো 1 2 3 4, চারটে তিনের মধ্যে রুটের মধ্যে থেকে দুটো বেরোবে। কটা 2, দেখো 2 দুটো, একটা বেরোলো, একটা 7 বেরোলো। তাহলে এটা গুণ করলে দেখো যেটা আসবে 126 বর্গ সেমি আসবে। অঙ্কটা বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। তাহলে অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু 126 বর্গ সেমি। 2 ইন্টু 126 করলে তাহলে যেটা পাবো সেটা 252 পাবো, 252 বর্গ সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম 252 বর্গ সেমি। এটা হয়ে গেল। এইচ ধরে নিচ্ছি, এটা এইচ ধরে নিচ্ছি। তাহলে এ ই এটা আমরা ধরলাম এইচ, ধরলাম এইচ সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত দেখে নাও, ভূমি হলো 20, উচ্চতা এইচ, তাহলে আমরা বলবো 20 ইন্টু এইচ বর্গ সেমি, এটা বলবো। প্রশ্নানুসারে আমরা বলবো সেটা হলো 20 ইন্টু এইচ সমান সামান্তরিক ক্ষেত্রফল 252। তো এখান থেকে আমরা এইচ পেয়ে যাব 252/20। এটা কাটছি, এটা কাটলে হবে 126, এটা 10, তাহলে এইচ এর মান পেয়ে গেলাম 12.6। তাহলে অতএব সামান্তরিকের উচ্চতা, এটা পেয়ে যাব 12.6 সেমি। চিত্র প্রথমে আমরা এই যে এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের প্রথমে অর্ধ পরিসীমা বার করলাম, তারপরে ওর ক্ষেত্রফলটা বার করা হলো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে তাকে 2 দিয়ে গুণ করলে সামান্তরিক ক্ষেত্র পাওয়া যাবে। তাহলে আমরা একইভাবে তাহলে পেয়ে গেলাম এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল 2 ইন্টু 126 মানে 256। এবারে এখানে দেখে নাও এটা উচ্চতা, এটা ভূমি, তাহলে উচ্চতা ইন্টু ভূমি করলে ক্ষেত্রফল পাওয়া যাবে, সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এটার সমান 256 করে আমরা দেখো উত্তর পেয়ে গেছি, সেটা হলো সমান 12.6, অর্থাৎ সামান্তরিকের উচ্চতা পেয়ে গেলাম 12.6 সেন্টিমিটার। এখানে 2-একটা সুয়াসদের আয়তকার জমির ক্ষেত্রফল বলা আছে 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলেছে, দেখে নাও। বিয়েরটা এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। আমার পক্ষ থেকে তোমাদের বলছি, দেখো অঙ্কগুলো কত সোজা পড়েছে, যদি ভালো করে একটু প্র্যাকটিস করা যায় তাহলে পরীক্ষায় কিন্তু অত্যন্ত ভালো মার্কস পাওয়া সম্ভব। চলে আসছে আজকের এই যে 6-এর দাগে 2-এর প্রশ্নটা। দেখো, ধরি আয়তকার জমির
দৈর্ঘ্য, আয়তকার জমির দৈর্ঘ্য সেটা এক্স মিটার, আয়তকার জমির দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল বলা আছে, তাহলে আয়তকার জমির প্রস্থ সেটা ক্ষেত্রফল বলা ছিল 500, তাহলে 500 বাই দৈর্ঘ্য করলে আমরা প্রস্থ পাবো, তাহলে 500 বাই এক্স পেয়ে গেলাম এটা। তাহলে তাহলে এখানে দেখো বলা আছে নতুন প্রস্থ হবে, দৈর্ঘ্য দেখো 3 মিটার কমালে, তাহলে তাহলে দৈর্ঘ্য ছিল এক্স, তাকে 3 মিটার কমাচ্ছি, তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন দৈর্ঘ্য হবে এক্স মাইনাস 3 মিটার। নতুন প্রস্থ আমার ছিল কত? ছিল হলো এইটা 500 বাই এক্স, তার থেকে কত বাড়ছে? সেটা 2 মিটার বাড়ছে, তাহলে 500 বাই এক্স প্লাস 2 মিটার, এটা আমরা বলবো। তাহলে নতুন দৈর্ঘ্য পেয়ে গেলাম এক্স মাইনাস 3, নতুন প্রস্থ পেয়ে গেলাম 500 বাই এক্স প্লাস 2 মিটার। এবার এখান থেকে দেখো এটা হলে মানে তাহলে এই জিনিসটা একটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে বর্গাকার হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে এক্স মাইনাস 3 সমান 500 বাই এক্স প্লাস 2, এটা আমরা বললাম। এখান থেকে দেখে নাও, এখান থেকে তাহলে এক্স মাইনাস 500 বাই এক্স সমান 2 প্লাস 3, দেখে নাও এখানে এক্স লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস 500, এটা 5 হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 500 এটা 5x হবে। তাহলে আমি দেখে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 500 সমান 0। দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করছি এক্স স্কোয়ার, এটা হলো 25 মাইনাস 20, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 25x প্লাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখে নাও এক্স যদি কমন নিই, এক্স মাইনাস 25, এখানে 20, এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 25 আর ইন্টু এক্স প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলবো তাহলে হয় এক্স মাইনাস 25 সমান 0 বা এক্স সমান 25, অথবা আমরা বলবো সেটা হলো এক্স প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 20 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 20। তাহলে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে দৈর্ঘ্য যখন ঋণাত্মক হয় না, অতএব নির্ণেয় দৈর্ঘ্য হবে, সেটা হবে 25 মিটার বলবো। দৈর্ঘ্য কত বলবো? 25 মিটার বলবো। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 500 বাই 25, তাহলে 20 মিটার বলবো। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে 25 মিটার আর প্রস্থ হবে 20 মিটার। তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখে নাও, আয়তকার জমির যে দৈর্ঘ্য এক্স মিটার বলা আছে,
আয়তকার জমি দৈর্ঘ্য এক্স মিটার ধরা হলো, তাহলে প্রস্থ হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে প্রস্থ পেয়ে গেলাম। তাহলে 500 বাই এক্স করলে আমি প্রস্থ পেয়ে গেলাম। এবার বলা হচ্ছে দৈর্ঘ্যটা 3 মিটার কমালে প্রস্থটা যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে স্কোয়ার হয়ে যাবে বা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে এখন নতুন দৈর্ঘ্য হবে x-3 মিটার, নতুন প্রস্থ হবে 500 বাই এক্স প্লাস 2 মিটার হয়ে যাবে। তাহলে এইটা এখন এখন স্কোয়ার বা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে এটার সমান এটা করা হয়েছে। এখানে দেখো একটু সমাধান করে আমি উৎপাদকে বিশ্লেষণ করেছি। উৎপাদক বিশ্লেষণ করতে দেখো আমরা এক্সের দুটো মান পেয়েছি। এক্সের একটা হলো +25, একটা হলো -20। তাহলে যেহেতু মানে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে এই মানটা নেওয়া যাচ্ছে না, মাইনাস মানটা নেওয়া যাচ্ছে না। তাহলে দৈর্ঘ্য হবে তাহলে 25 মিটার, তাহলে প্রস্থ হবে 500 বাই 25 মানে 20 মিটার হয়ে যাবে। দেখে নাও এই অঙ্কটা। সি এরটা দেখে নাও, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে, তাহলে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়তে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ বলা আছে 90 মিটার প্রতি মিনিট, তাহলে মাঠের ব্যাসার্ধ কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে ধরি মাঠের ব্যাসার্ধ সেটা আর মিটার। মাঠের ব্যাসার্ধ আর মিটার। তাহলে মাঠের পরিধি 2 পাই আর মিটার। মাঠের পরিধি 2 পাই আর মিটার। তাহলে মাঠের ব্যাস 2 আর মিটার। মাঠের ব্যাস 2 আর মিটার। তাহলে প্রশ্নানুসারে দেখে নাও, তাহলে বৃত্তটা মাঠটা পুরোটা অতিক্রম করতে বেশি সময় লাগছে। তাহলে সময় কত? 2 পাই আর বাই তার বেগটা 90, এটা সময়, যেটা একটা টোটাল বৃত্তটা ঘুরতে বা টোটাল মাঠটা ঘুরতে সময় লাগছে। আর ব্যাস বরাবর যেতে কত লাগছে? 2 আর বাই 90। তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়, তাহলে দুটো সময় পাওয়া গেল। দুটো সময়ের পার্থক্য আমার কত বলা আছে? সেটা বলা আছে 40 সেকেন্ড। তাহলে এখানে আমরা 40 সেকেন্ড বলা আছে। তাহলে 40 সেকেন্ড যদি করি, তাহলে এটা আমরা মিনিটে পাচ্ছি, মানে এটা মিনিট পাচ্ছি। তাহলে সেকেন্ডকে মিনিটে করতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে কি ব্যাপারটা হলো একটু বুঝে নাও ভালো করে। তাহলে এটা হলো টোটাল মাঠটাকে অতিক্রম করতে সময় লাগে এইটা, ব্যাসটাকে অতিক্রম করতে সময় লাগে এটা। তাহলে 40 সেকেন্ড কম লাগে। তাহলে এটা অতিক্রম করতে তাহলে পুরো মাঠটাকে অতিক্রম করতে 40 সেকেন্ড বেশি সময় লাগে। তাহলে এটা বলতে পারি, তাহলে এটা আমরা মিনিটে পাচ্ছি, তাহলে এত মিনিট, এটা এত মিনিট। তাহলে এখানে সেকেন্ড বলা আছে, তাহলে সেকেন্ডকে মিনিটে চেঞ্জ করার জন্যে আমরা 60 দিয়ে ভাগ করলাম। এবার এখানে দেখে নাও কি করব আমি। সেটা হলো 2 আর বাই 90, এটা আমরা 2 আর বাই 90, এটা পাই -1, এটা 0 0 কেটে গেল, এটা 2/3, এটা 2/3 আমরা করব। এখানে দেখে নাও এই 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে এটা ক্যান্সেল হলে এটা 30 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি পাই। তাহলে আর বাই 30, পায়ের মান বসাচ্ছি 22/7 -1, এটা কেটে গেলে 1 হবে। তাহলে এখানে দেখে নাও, তাহলে আর বাই 30 ইন্টু এটাকে লসাগু করলে আমরা পাবো 15/7 পাবো, এটা সমান 1 হবে। এটা কাটাকুটি করলে আমরা 2 পাবো। তাহলে আর এর মানটা পেয়ে গেলাম 7 দুগুণে 14। তাহলে আর এর মানটা পেয়ে গেলাম 7 দুগুণে 14। অতএব মাঠটির ব্যাসার্ধ
মাঠটির ব্যাসার্ধ কত? সেটা হলো 14 মিটার। মাঠটির ব্যাসার্ধ কত? 14 মিটার। তাহলে দেখে নাও, অঙ্কটা বলা ছিল মাঠটির ব্যাসার্ধ কত, তাহলে 14 মিটার পেয়ে গেলাম। তাহলে 7 দাগের অঙ্কগুলো, এগুলো আমাদের লেখচিত্রে পুট করতে হবে বা লেখচিত্রে স্থাপন করতে হবে। এগুলো আর করে দেখাচ্ছি না, দুটো অঙ্কই অত্যাধিক সোজা পড়েছে, ভালো করে দেখে নাও। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায়, যাদের পরীক্ষা হয়নি তাদেরও কিন্তু এরকম অঙ্ক পরীক্ষায় পড়তে পারে। তো দেখো 7 দাগের অঙ্ক অত্যাধিক সোজা অঙ্ক, একদম সোজা অঙ্কগুলো দিয়েছে। করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। পরবর্তী পরীক্ষা তোমরা অত্যাধিক ভালো দাও, খুব ভালো নাম্বার পাও, এটাই আমার কামনা এবং বাসনা। থ্যাংক ইউ।